প্রেত পো ভয় পাবে যেখানে ঘটনা আছে সেখানে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। প্রেতপুর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ 13 নম্বর এপিসোডে আমি অরিজিৎ আছি আপনাদের সাথে। আজ আমার সাথে ভয়েসে আছে প্রমীলা। সত্যি এই পৃথিবীতে কত কিছুই না অদ্ভুত ঘটে। আমরা সবাই জানি গ্রাম বাংলায় একসময় ডাকাতদের খুব উপদ্রব ছিল। আজকের ঘটনাটিতে এরকমই একটা ভয়ানক এক্সপিরিয়েন্স আপনারা শুনতে চলেছেন। ঘটনাটি আশা করছি আপনাদের ভালো লাগবে। যাই হোক, ঘটনায় যাবার আগে আপনাদের মনে করিয়ে দিই, আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ডেসক্রিপশান সেকশানে চলে যান। সেখানে একটি মেল আইডি পাবেন, pretpur.official@gmail.com। আপনি আপনার ঘটনা ভয়েস রেকর্ড করে অথবা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আপনার ঘটনাটি সিলেক্ট হলে আমরা আমাদের চ্যানেলে আপলোড করব। তাহলে চলুন, আমরা আর দেরি না করে 13 নম্বর এপিসোড শুরু করছি। আজ ঘটনা পাঠিয়েছেন বারাসাত থেকে পঙ্কজ কুণ্ডু। তার দাদুর জীবনে ঘটে যাওয়া একটি ভয়ানক ঘটনা তিনি আমাদের কাছে শেয়ার করেছেন। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ছি। চলুন তাহলে আমরা এবার ঘটনায় চলে যাচ্ছি। আজ আমি যে ঘটনাটি বলবো সেটা আমি শুনেছিলাম আমার দাদুর কাছ থেকে। দাদুরা ছিলেন পূর্ববঙ্গের, অধুনা বাংলাদেশের লোক। দাদুর বেড়ে ওঠা ফরিদপুরে। এখন হয়তো যুগের নিয়মে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু যখনকার কথা আমি বলছি তখনও গ্রামে আলো আসেনি। সন্ধে 7টার মধ্যেই গ্রামের লোকেরা যে যার বাড়িতে ঢুকে যেত আর কিছুক্ষণের মধ্যেই খেয়ে দিয়ে শুয়ে পড়ত। রাত 9টা বাজতে না বাজতেই দাদুদের গ্রাম ছিল একদম নিঝুম পুরী। ঝিঁঝি পোকার তারস্বরে চিৎকার ছাড়া আর কোনো আওয়াজই পাওয়া যেত না। মাঝে মাঝে পেঁচার ভয়ানক আওয়াজ ভেসে আসতো। দাদুর বয়স তখন সদ্য 12 পেরিয়েছে। দাদুকে সবসময় দেখেছি ভীষণ ডাকাবুকো স্বভাবের। কোনো কিছুতেই ভয় পাওয়া তার ধাতে ছিল না। অন্যরা যখন ভূত পেতনির নাম শুনে নাক সিঁটকাত, তখন দাদু সেগুলোকে গ্রাহ্যই করতেন না। ওই 12 বছর বয়সেই শ্মশানে যাওয়া থেকে শুরু করে মরা পোড়ানো দেখা তার কাছে ছিল জলভাত ব্যাপার। এবার আসল ঘটনায় আসি। দাদুর বয়স তখন 12 পেরিয়েছে প্রায়। তখন বাংলাদেশে ভরা বর্ষাকাল। খাল, বিল, পুকুর, দিঘি সব কিছুই জলে পরিপূর্ণ। পদ্মাতে বান ডেকেছে। দাদুর বন্ধুরা সবাই মিলে ঠিক করে পদ্মার বান দেখতে যাবে। দাদু আরও বলেন ফেরার পথে জোড়াবিলে পুকুরের মাছ ধরা হবে। জোড়াবিলের নাম শুনেই সব বন্ধুরা থ মেরে যায়। জোড়াবিলের নামে দাদুদের গ্রামে কিছু কাহিনী প্রচলিত ছিল। কেউ বলতো ওখানে অশরীরীদের বাস, কেউ বলতো ওখানে গেলে নাকি কেউ আর ফেরত আসে না। যদিও দাদুদের গ্রামে এমন কেউ ছিল না যারা কোনোদিন জোড়াবিলে গিয়ে আসল ঘটনা চাক্ষুষ করে এসছে। বড় দাদু বলতেন ওখানে নাকি অনেক যুগ আগে কালু ডাকাতের আস্তানা ছিল। যারাই ওখান দিয়ে যেত তাদের সব কিছু লুটপাট করে তাদেরকে জোড়াবিলে খালে ডুবিয়ে মারত। একদিন এক বৃদ্ধা তার পঙ্গু স্বামীকে নিয়ে ওখান দিয়ে ফিরছিলেন। বৃদ্ধার সামনেই কালু ডাকাত তার স্বামীকে জোড়াবিলের খালে ডুবিয়ে মারে। বৃদ্ধা তখন অভিশাপ দেন,
তোরও একদিন এভাবে অপঘাতে মৃত্যু হবে, মরেও তোর আত্মা শান্তি পাবে না। মরেও তোর আত্মা শান্তি পাবে না। কিছুদিন পরে নাকি সত্যি সত্যি কালু ডাকাত খুব অদ্ভুতভাবে জলে ডুবে মারা যায়। অনেকে বলে অনুশোচনায় আত্মহত্যা করেছে, আবার কেউ কেউ বলে বুড়ির অভিশাপ অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। আসলে কি হয়েছিল সে কথা কেউই জানে না। যাই হোক, দাদুর প্রস্তাবে দাদুর কোনো বন্ধুই রাজি হয়নি, যা একরকম অবধারিতই ছিল। সবাই মিলে পদ্মার বান দেখে ফেরার পথে দাদু একরকম জোর করেই জোড়াবিলে যায়। বলা বাহুল্য, দাদু সেখানে একাই গিয়েছিলেন। দাদু যখন জোড়াবিলে পৌঁছান তখন আকাশ মোটামুটি পরিষ্কার, রোদ না থাকলেও আলোর আভা ছিল তখন। দাদু ভাবছিলেন আজ মনে হয় আর বৃষ্টি নামবে না। জোড়াবিলের খাল লাগোয়া একটা বড় বাড়ি আছে, এটা নাকি 500 বছরের পুরনো। যদিও তাতে বাড়ির আর কিছু অবশিষ্টই ছিল না। দেয়াল ভেঙে পড়েছে, পলেস্ত্রা খসে পড়েছে, জায়গায় জায়গায় বট অশ্বত্থ গাছ দানা বেঁধেছে। এখানে নাকি কালু ডাকাতের আস্তানা ছিল। বাড়িটাতে ভুতুড়ে ছাপ একেবারে স্পষ্ট। কোথাও কোনো লোকজন তিনি দেখতে পাননি। কোথাও একটা ডাহুক ডেকে উঠল। দাদুর গাটা একটু ছমছম করে উঠল। ছিপ দাদুর সাথেই ছিল, আর তার সাথে ছিল পিঁপড়ের ডিম, মাছ ধরার টোপ হিসেবে। দাদু ছিপ ফেলে বসে রইল। বেশ কিছুক্ষণ বসার পর মশার জ্বালায় দাদুর মাছ ধরা মাথায় উঠল। মশা তো নয়, যেন পাখি, এইয়া বড় বড়। অনেকটা সময় পেরিয়ে গেছে। আসার পথে আকাশে যে আলোর আভা ছিল তাও ক্রমে ধূসর হয়ে আসছিল। আকাশের পশ্চিম কোণে ঘন মেঘ জমেছিল। খুব জোর বৃষ্টি আসবে বলে মনে হচ্ছিল। হঠাৎ দাদুকে চমকে দিয়ে দূরে কোথাও একটা কড় কড় করে বাজ পড়ল। 2-1 ফোঁটা বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল। এভাবে দেখতে দেখতে খুব জোর বৃষ্টি শুরু হয়ে গেল, আর দমকা হাওয়ায় সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছিল। দাদু পড়ি কি মরি করে পোড়ো বাড়ির দিকে ছুট লাগালেন। যখন সেই বাড়িটাতে দাদু পৌঁছালেন ততক্ষণে পুরো ভিজে গেছিলেন। কোমরের গামছা খুলে ভালো করে ছিপে দাদু গা মুছতে লাগলেন। এইবার কাছ থেকে দাদু ভালো করে বাড়িটা দেখতে শুরু করলো। বাড়িটা অনেক জায়গা দিয়ে ছড়িয়ে রয়েছে। বাড়িটাতে ভর্তি মাকড়সার ঝুল। এখানে কতদিন পরে যে কারোর পা পড়েছে কে বলতে পারে। দাদু ঠিক যেখানটাতে দাঁড়িয়েছিলেন সেটা একটা বারান্দা ছিল, সাথে লাগোয়া দুটো পেল্লাই ঘর। একটা ঘরের ছাদ প্রায় নেই বললেই চলে, আর একটা ঘরের ছাদ মোটামুটি অক্ষত। দাদু ঠিক করলেন ওখানে গিয়ে দাঁড়াবেন, কারণ এলোমেলো হাওয়াতে বৃষ্টি দাদুকে ভিজিয়ে দিচ্ছিল। দাদু ঘরে ঢুকতে যাবে, হঠাৎ মনে হলো বারান্দার পশ্চিম প্রান্তে কেউ একটা দাঁড়িয়ে আছে। দাদু ভালো করে চোখ মেলে চেয়ে দেখল একটা কলাপাতা বৃষ্টিতে ভিজে চকচক করছে। নিজের ওপর নিজেই হেসে ঘরে ঢুকলেন দাদু। ঘরে একটা বিকট গন্ধ, মরা ইঁদুর, বারুদ আর মাটির সোঁদা গন্ধ একসাথে মেলালে যে গন্ধটা হয় অনেকটা সেরকম। বৃষ্টি আজ থামলে হয়, এরপর যদি নদীতে বান ডাকে তাহলে তো মহাবিপদ। গতবারের নদীর বানে গ্রামে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। সর্বনাশ, এবারেও যদি তেমন কিছু হয় একটা উঁচু জায়গা দেখে রাখতে হবে, তেমন হলে ছাদেই না হয় উঠে যেতে হবে। এই ভাবতে ভাবতে দাদু ঘর থেকে বেরিয়ে ছাদের রাস্তা খুঁজতে চলল। বারান্দার
এক বাঁক ঘুরতেই আবার সেই দৃশ্য। কেউ একজন দাঁড়িয়ে আছে। দাদু ভালো করে চোখ কচলে দেখল, এবার সত্যি সত্যি কেউ দাঁড়িয়ে আছে। দেখে মনে হলো একজন বুড়ি গোছের মহিলা, পরনে সাদা শাড়ি। ইনি আবার কে? ইনিও বোধহয় বৃষ্টিতে আটকে পড়েছেন তার সাথেই। দাদু কাছে যেতে গেলে উনি একটা ঘরে ঢুকে গেলেন। দাদুও পেছন পেছন সেই ঘরে ঢুকে যান, কিন্তু ঘর খালি, কেউ কোথাও নেই। হঠাৎ করে পেছন ফিরে দাদু দেখেন মহিলা দাদুর ঠিক পেছনে দাঁড়িয়ে, চোখটা আগুনের মতো জল জল করছে। আর তার পায়ের দিকে যখন তিনি খেয়াল করলেন, দেখেন তার পা মাটিতে নেই। দাদুর বুঝতে ভুল হলো না, সেটি সাক্ষাৎ মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছেন তিনি। সেই বৃদ্ধার আগে ফুঁসতে শুরু করলো। দাদু কিছু বোঝার আগেই একটা আওয়াজ ভেসে এলো, অট্টহাসির আওয়াজ, পুরুষের কণ্ঠ। তার সাথে তিনি হালকা একটা আওয়াজে শুনতে পেলেন, আজ অনেক যুগ পরে একটা মানুষ পাইছি, একে আমি বলি দেব। আর তার সাথে সাথে হাড় হিম করা অট্টহাসি। হঠাৎ করে দাদুর সামনে থাকা বৃদ্ধাটি দাদুকে ঠেলে ছিটকে ফেলে দিল। পড়ে গিয়ে দাদু সঙ্গে সঙ্গে জ্ঞান হারান। শুধু এইটুকু শুনলেন, এক নারী কণ্ঠ বলছে, আমি থাকতে তা তুই কোনো দিনই পারবি না। এবার দাদুর যখন জ্ঞান ফেরে, তখন দাদু দেখেন তিনি নিজের ঘরে বিছানায় শুয়ে আছেন। সামনে বাবা মা বন্ধুরা সবাই ভিড় করে রয়েছে। কয়েক রাত দাদুর খুব জ্বর ছিল। দাদু যখন সুস্থ হলেন, তখন বন্ধুদের মুখ থেকে শুনেছিলেন তারা সবাই এসে পাড়াতে দাদুর জোড়াবিলে যাওয়ার কথা বলে। সবাই পাড়া থেকে দাদুকে খুঁজতে বের হয়। সবাই যখন জোড়াবিলের সামনে এসে দাঁড়ায়, তখন সন্ধ্যা প্রায় নামছে, বৃষ্টিও ধরে এসছে। হঠাৎ কিছু একটা পড়ার আওয়াজে সবাই পিছন ফিরে দেখে দাদুর জ্ঞানশূন্য শরীর পড়ে রয়েছে। রাতে দাদুর জ্বর চরমে উঠে যায়। জ্বরের ঘোরে দাদুর মুখ থেকে বিকট আওয়াজ বের হচ্ছিল। কখনো দাদু বলছে, কাউকে ছাড়বো না, সবাইকে শেষ করে ফেলবো। আবার কখনো বা বলছে, আমি সবাইকে বাঁচাবো, তুই কারোর কোনো ক্ষতি করতে পারবি না। দাদুকে দরগায় নিয়ে যাওয়ার পর আস্তে আস্তে দাদু সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনার অনেক দিন পর একদিন দাদু বাড়ির দাওয়ায় বসে কাগজ পড়ছিলেন। সন্ধে তখন সবে নেমেছে। হঠাৎ দাদু পাশ ফিরে দেখেন সেদিনকার সেই বৃদ্ধা মহিলা বাড়ির দাওয়া থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছেন। আজ তার চোখ জ্বলছে না, চোখে মুখে এক প্রশান্তির হাসি। বড়ই মায়াবী ছিল তার মুখখানি। কিছুক্ষণের মধ্যেই তিনি আবার অদৃশ্য হয়ে যান। এই ছিল দাদুর সাথে তার শেষ দেখা। এরপর কোনোদিনই দাদু তাকে আর দেখতে পাননি। অনেক দিন আগে দাদু ঘটনাটি আমাকে বলেন। ঘটনাটি পড়ে শোনালে খুব খুশি হব। তোমার চ্যানেলের জন্য অনেক শুভ কামনা রইল। আরও কিছু জানার থাকলে যোগাযোগ করতে পারো, দিয়ে উনি ওনার ফোন নাম্বার দিয়েছেন। প্রেত ভয় পাবে যেখানে ঘটনা আছে সেখানে। অনেক ধন্যবাদ পঙ্কজ তোমাকে। ভীষণ ভয়ানক একটি ঘটনা পেলাম আজ তোমার থেকেই। আমাদের এই চ্যানেলের অনেক শ্রোতাই হয়তো জানবেন, গ্রাম বাংলায় আগে এরকম অনেক ডাকাতের ঘটনা আমরা শুনতে পেতাম। এপার বাংলা ওপার বাংলার সব শ্রোতারাই হয়তো জানবেন ভীষণ ডাকাতের উপদ্রব ছিল আমাদের এই গ্রাম বাংলায়। যাই হোক,
আমার মনে হয় সেদিন সেই ভদ্রমহিলা তাকে আবারও ডাকাতের হাত থেকে বাঁচিয়েছিলেন। আজকের ঘটনাটি আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আমি অরিজিৎ আছি আপনাদের সাথে। আপনি যদি আপনার সাথে ঘটা অথবা আপনি কোনো ঘটনা যদি শুনে থাকেন, সেটি যদি আমাকে পাঠাতে চান, তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। আপনি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে চলে যান, সেখানে আপনি একটি জিমেল আইডি দেখবেন, সেটিতে আপনি আপনার ঘটনা ভয়েস অথবা লিখে পাঠিয়ে দিন। আর ঘটনা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। আর প্রেতপুর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আমাদের আরও ঘটনা শুনতে চাইলে ভিডিওর বাম দিকে আসা যে বক্সটি দেখতে পাচ্ছেন, সেটিতে ক্লিক করে আপনি আরও ঘটনা শুনতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রেতপুরের সঙ্গে থাকুন। বিদায়।